দেখুন, দুর্নীতি হয়ে থাকলে সে দুর্নীতির তদন্ত হওয়া উচিত। কিন্তু যদি নিরপরাধ থাকে এবং শুধু রাজনৈতিক এজেন্ডার জন্য, রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য যদি হামলা হয়, সেই হামলাটা কিন্তু উচিত নয়। বর্তমানে ইডি বা সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো, এই দুটোর কাজ হয়ে গেছে হয় আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকদের নির্দেশ অনুসারে দুর্নীতির ইনভেস্টিগেশন করে তদন্ত করে, নইলে শুধু এরা রাজনৈতিক বিরোধীদেরকে দমন পীড়ন করার জন্য করে। রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন করার জন্য করে, নইলে আসল উদ্দেশ্য যে দুর্নীতির বিরুদ্ধে করব, এইটা থাকে না। এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে কি আছে। যদি সত্যি রেশন দুর্নীতি হয়ে থাকে এবং সেটা কিন্তু ডিসক্লোজ হওয়া উচিত, এবং তার ইনভেস্টিগেশনটা, তার তদন্তটা খুব দ্রুত শেষ করে দেওয়া দরকার এবং তদন্তের রেজাল্ট পাওয়া দরকার। ইডির তদন্ত হচ্ছে, ইডির দুর্নীতির ইনভেস্টিগেশন হচ্ছে, সব কিছু হওয়া সত্ত্বেও কিন্তু ফলাফল কি হচ্ছে, উই ডোন্ট নো, উই কান্ট নো। আমরা জানতে পারছি না, জানতে পারবো না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কেন? ইডি সিবিআইকে দুর্নীতিগুলো নিজের রাজনৈতিক বিরোধীদের দমন পীড়নের জন্য ব্যবহার না করে সঠিক তদন্ত করে মানুষের ট্যাক্সের টাকা রক্ষা এবং মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার জন্য এই সংস্থাগুলোকে তৈরি করা হয়েছিল, সেইটা যেন হয় তার জন্য বেশি জোর দিতে হবে। আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষে ইডি সিবিআইয়ের মাধ্যমে বিরোধীদের দমন পীড়ন করার রাজনীতি নরেন্দ্র মোদীর সরকার নিচ্ছেন, আর বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই না। কোখানা বিজেপির নেতৃত্ব, বিজেপির শাসিত রাজ্যে দুর্নীতির ইনভেস্টিগেশন নরেন্দ্র মোদীর সরকার করেছেন। এই উত্তর কি দিতে পারবেন নরেন্দ্র মোদীর সরকার? একদিকে দেখলাম যে ইডি হানা দিচ্ছে, অপরদিকে দেখলাম যে আজ বীরভূমের যিনি বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডল, সে আজ গরু পাচার মামলায় সিবিআই থেকে জামিন পেয়েছে। কতদিন আপনি কাউকে উইদাউট ট্রায়াল জেল কাস্টাডিতে রাখবেন? আইনের একটা সজাগ থিওরি আছে, জেল ইজ এক্সেপশন, বেল ইজ রাইট। অর্থাৎ জেল হচ্ছে ব্যতিক্রম, বেল হচ্ছে অধিকার। তো যদি সিবিআই ইনভেস্টিগেশন করে চার্জশিট বা তথ্য প্রমাণ না দিয়ে, যদি ইনভেস্টিগেশন না করে, যদি সেটাকে তার ফলাফল না নিয়ে আসে, তো উইদাউট ট্রায়াল আপনি কতদিন রাখতে পারবেন না। আপনি যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে রেখে দিয়েছেন, বারবার বেল পাওয়ার পরে ওর বেল আটকে যাচ্ছে। মনীষ সিসোদিয়াকে রেখে দিয়েছেন, আপনি বিভিন্ন আরও যারা রাজনৈতিক বন্দী তাদেরকে রেখে দিয়েছেন। কতদিন রাখতে পারবেন না। আইন, ভারতবর্ষের সংবিধান এটা আপনাকে ক্ষমতা দেন। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল, সেই অভিযোগের সঠিক তদন্ত করে সেটাকে যদি একটা জায়গায় পৌঁছানো যেত, তাহলে ওনার হতো। এবার যদি প্রমাণ আপনি না জোগাড় করতে পারেন, আপনি যে ইনভেস্টিগেশন ঠিকভাবে না করেন, তাহলে তো আদালতের উপর দোষ দিয়ে আপনার কোনো লাভ হবে না। এই যে আবু সিদ্দিকের মামলা, যেটা ঢোলাহাট কাণ্ডে হয়েছিল, সেই বিষয়ে একেবারে কি বলবেন? একবার 22 তারিখে আমরা দেখেছি যে শুনানি ছিল, সেখানে একটা আইনজীবী এখানে মারা যাওয়ার কারণে কিছুদিন পিছিয়ে যায়। আজ 30শে জুলাই, এখনো সে মামলা পিছিয়ে যাচ্ছে। এই মামলাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ওনার যারা আইনজীবী আছেন, ওনাদেরকে এই বিষয়ে দেখা উচিত। আসল কথা হচ্ছে এই মামলাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি এর আগেও আপনাদের সম্মুখে বলেছিলাম যে সুমোটো অ্যাকশন, নিজেই অ্যাকশন, এটা কিন্তু রাজ্য সরকারকে নেওয়া উচিত। এটা কিন্তু আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনিশিয়েটিভ নিয়ে সেই দোষী অফিসারকে সাজা দেওয়ার ব্যবস্থা করানো উচিত। কারণ এটা বিশাল বড় ঘটনা হয়েছে। আবু সিদ্দিকের হত্যা শুধু আবু সিদ্দিকের হত্যা নয়, এটা আবু সিদ্দিকের হত্যা দেখাচ্ছে বাংলার পুলিশের নির্যাতন, বাংলার পুলিশের অমানবিকতা, আর বাংলার পুলিশের মধ্যেও যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিচারধারা বয়ে যাচ্ছে,
মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে এটা দেখা উচিত যে আরএসএসের কাছে যেন আপনি রাজ্যটাকে ছেড়ে না দেন, আরএসএসের পুলিশের হাতে আপনি রাজ্যটাকে ছেড়ে না দেন। আবু সিদ্দিককে হত্যা করা হলো কেন, এর কারণ কিন্তু বের করা দরকার, এর বিচার একদম হওয়া দরকার, এই সেই দোষী অফিসারকে সাজা হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক সাজা দরকার। যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় তাহলে কিন্তু মানুষ এরপরে পুলিশরা ভয় করবে না, সাধারণ মানুষকে মেরে দেবে থানায় নিয়ে গিয়েছে। সেই থানা বড়বাবু এখনো বল আছে, কি বলবেন? আপনি তো আন্দোলনের পথ একবার বলেছিলেন, কি বলবেন? অবশ্যই আমি এই বিষয়ে কমপ্লেন করেছি এবং অবশ্যই এই বিষয় নিয়ে আমি ফার্দার দেখব এবং ইমিডিয়েট হাঁটানো উচিত ছিল, রেখেছেন মানে এটা সরকারের নিয়ত ভালো নেই, সরকারের অভিসন্ধি ভালো নেই। এই অভিসন্ধির বিরুদ্ধে আমরা চরম নিন্দা জানাই। সরকারের এই প্রতিক্রিয়া, সরকারের এই রকম একটা মনোভাবাপন্নকে আমরা নিন্দা জানাই। তৃণমূলের সংখ্যালঘু লিডাররা কি করছে আমি তো বুঝতে পারছি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী আছেন, আরও মন্ত্রী অনেকগুলো আছেন, ফিরহাদ হাকিম সাহেব আছেন, কেন নিন্দা করছেন না? কেন আবু সিদ্দিকের ব্যাপারে মুখ খুলেননি, বলেননি তো এখন পর্যন্ত। আমি মিডিয়ায় দেখলাম না যে আবু সিদ্দিক সম্পর্কে একটা আওয়াজ, একটা কথা বলেছে। কেন? অন্যান্য বিষয় বলতে তো আপনারা বাধা পান না, বলেই যান, আর এই বিষয় বলছেন কেন? কেন বলছেন না? কোথায় বাধা রেখেছে? কিছু হাফ মিনিস্টারও আছে, উত্তরবঙ্গেরও কিছু হাফ মিনিস্টার আছে, এরা কেন বলছে না? এদেরকেও তো বলা উচিত। কেন এরা প্রতিবাদ করছে না? সংখ্যালঘুর যা দায়িত্বে আছেন, সংখ্যালঘুদের ভোট নিচ্ছেন মুড়ি মুরগির মতন। আমরা চাই সংখ্যালঘুরা বুঝুক কংগ্রেস কিন্তু একমাত্র বিকল্প এখন। জাতীয় কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে আসুন বাংলায়। না বিজেপি চাই, না দুর্নীতি চাই, জাতীয় কংগ্রেস চাই। দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে গেলে বিকল্প অসাম্প্রদায়িক দলকে এগিয়ে নিয়ে আসতে হবে। কংগ্রেসের তরফ থেকে আপনারা কি আবু সিদ্দিকের হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই আবু সিদ্দিক নিয়ে আমাদের প্রতিনিধিরা কাজ করছে। আমি কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে আমি অনেকগুলো আবু সিদ্দিকের ব্যাপারে কমপ্লেন করেছি। কেস যেহেতু অন্যজনের হাতে আছে, লড়ছেন, সে আমাদের বন্ধু হলো শামীম ভাই, তো শামীম ভাইয়ের হাতে আছেন, উনি লড়ছেন, তো আমরা সাপোর্ট করছি এবং আমরা আন্দোলনে আছি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কখন আইনজীবীর কোলার ধরছে, কখন আবার কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে, কি বাংলায় হচ্ছে তাই? আমি তো বললাম পুলিশ আসলে আরএসএসের বিচারধারা ভিতরে লালন পালন করছেন। আপনার একবার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা রিসার্চ করে ওই ব্যক্তিগুলোর দেখতে পারেন তো দেখবেন যে পুলিশগুলো অত্যাচারী মানসিকতা, বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়েই, হাওড়াতে একটা ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কেসে, আমি সেই কেসটা লড়ে তা ছেলেটাকে বাঁচিয়েছি। তো মিথ্যে কেস দিয়ে ফাঁসানো এই সমস্ত পুলিশরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের মাইন্ডে একটা বিদ্বেষ ঘোরে, তাদের মাইন্ডে একটা জীবাণু ঢুকে গেছে, সেই জীবাণুর নাম হচ্ছে বিদ্বেষ, ঘৃণা। আর ওই জন্যই রাহুল গান্ধী জি বলেছেন যে মোহব্বত কি দোকান, একদম ভালোবাসার দোকান আমি খুলতে এসেছি। এই ভালোবাসার দোকানের মাধ্যমেই আমাদেরকে বাংলায় আবার শান্তি নিয়ে আসতে হবে, বাংলায় আবার সম্প্রীতি নিয়ে আসতে হবে, বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম রেসপেক্টিভ। একটা জিনিস বুঝতে হবে যে হিন্দু মুসলিম বাংলাকে বিজেপি পারছে না কেন বলুন তো, এত করার, এবং সরকারও ছাড় দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপিকে ছুট দিয়ে রেখেছে, আরএসএসের স্কুলগুলো খুলতে মানে কোনো বাধা নেই, তবু বাংলাতে সাম্প্রদায়িকতাকে ছড়াতে পারছে না কেন? এর প্রশ্নের উত্তরটা কি বলুন দেখি, বলতে পারবেন? একটি কারণ, বাঙালি বাঙালি বাঙালি। বাংলার যে বাঙালি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং শিখ সবাই কিন্তু বাঙালি। এই সূত্রে বাধা। আপনি মাছ খান, না হিন্দুও মাছ খায়, মুসলিমও মাছ খায়, মুসলিম মহিলারাও শাড়ি পরে, হিন্দু মহিলারাও, সংস্কৃতি এক। এই জন্য বিজেপি নানাভাবে চেষ্টা করেও they cannot divide us as a Bengali community। একজন বাঙালি হয়ে আমরা হিন্দু মুসলমান সকলে কিন্তু বাঙালি। এই বাঙালিয়ানা আমাদের টিকিয়ে রাখতে হবে, হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখতে হবে। ঘৃণা কিছু সংখ্যক মানুষরা ছড়াচ্ছে,
আপামর হিন্দু সমাজ নয়। ঘৃণা ছড়াচ্ছে কারা? আরএসএস এর মানসিকতার লোক, যারা অ্যাকচুয়ালি হিটলারের বিশ্বাসী, যারা হিটলারের দর্শনে বিশ্বাসী, তারা কিন্তু ভারতীয় দর্শনে বিশ্বাসী নয়। অবাক হবেন যদি আপনি সাভারকরের বইগুলো পড়েন, যদি আপনি আরএসএস এর বিভিন্ন বই পড়েন, তো আপনি অবাক হয়ে যাবেন। তারা হিন্দু ফিলোসফিকে বিশ্বাস করে না, তারা দর্শনকে বিশ্বাস করে না, হিন্দু দর্শনগুলোকে ঠিকঠাক মানে না। আপনি কোথায় দেখেছেন যে ওই আপনার খাকি ড্রেস পরে রেপ রাইট এইসব করবে? এটা এটা হিন্দু সংস্কৃতির মধ্যে আছে? মোটেই নয়, হিন্দু সংস্কৃতির মধ্যে এটা নেই। হিন্দু সনাতন ধর্মে ওই সংস্কৃতি নেই, আলাদা সংস্কৃতি, ওর দর্শন আলাদা। কিন্তু আরএসএস যেহেতু হিটলার, তাদের রিলেশন কিন্তু হিটলারের নাৎসিবাদের রিলেশন। তারা দেখবেন ইহুদিদের খুব ভালোবাসে আরএসএস। কেন? আপনি দেখুন, হিটলারকেও ভালোবাসে, ইহুদিদেরও ভালোবাসে। হিটলাররা হিটলারি করেছে, ইহুদিদের মেরেছে, আর ইহুদিরা এখন হিটলারি করে ফিলিস্তিনিদের মারছে কিনা, কাটছে কিনা। এর ওরা যেখানে অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে যাবে না, যে অন্যায় করে তার সাপোর্টে যাবে। এই বিচারধারা থেকে বেরিয়ে আসা উচিত, এই বিচারধারার দমন হওয়া উচিত, এই বিচারধারাকে বাড়তে দেওয়া উচিত নয়, এই বিচারধারাকে থামিয়ে দেওয়া উচিত। আমরা দেখলাম যে অমৃতা সিনহার বেঞ্চে যখন আবু সিদ্দিকের মামলাটা ছিল, সেই সময় একেবারে দ্রুত তদন্ত শুরু হয়েছিল এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। যেখান থেকে ওনার মামলা অমৃতা সিনহার বেঞ্চে থেকে সরে যায়, তারপর থেকে দেখছি একেবারে এক ঢিলা চলছে। এটা কি কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? ষড়যন্ত্র নয়, কিন্তু হাইকোর্ট, আমি ডিমান্ড করবো এজ এ অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট, অ্যান্ড আমি নানান একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে আমি একটা বলবো, হাইকোর্টের এখন প্রচুর চাপ হয়েছে। হাইকোর্টের বিচারপতির অভাব, যেখানে অনেক বিচারপতির দরকার সেখানে বিচারপতি কম আছে, সংখ্যাই কম। একটা বিচারপতিকে অনেক চাপ দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথাও না কোথাও, আমি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের ওনাকে অনুরোধ করব যে ভারতবর্ষের সরকারকে অনুরোধ করতে যে জাজেসদের বেশি বেশি অ্যাপয়েন্টমেন্ট হোক, তাহলে কাজ হোক। ষড়যন্ত্র বলে আমি মনে করি না, যেহেতু আমি নিজে জানি, আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট, প্রতিদিন আমারও মামলা থাকে, মামলা আছে, আজকেও ছিল মামলা। তো হচ্ছে না, এর কারণটা কি? এর কারণ একটাই কারণ, এর কারণ হচ্ছে যে বিচারপতির অভাব আর প্রচুর লোড। এইটা কমাতে হবে, এইটাকে কোনোভাবে, এই জাস্টিস সিস্টেমটাকে আরও যদি আমরা ডেলিভার করতে পারি, জাস্টিসকে, নেই বিচারকে ডেলিভার করতে চাই, বিচার প্রার্থীরা যেন ভালো করে বিচার পায়। এই জন্য আমাদের জাজদের সংখ্যা, ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ টু ডেভেলপ দ্য ইনফ্রাস্ট্রাকচারের যে অসুবিধা, জাজেসদের যে অভাব, এই কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে।